আসার জন্য ইয়ে করছে, এটা ইন্ডিয়াতে চলে গ্রেট লার্নিং প্ল্যাটফর্মে। তো ওইটা আমরা ওইটার একটা উইংস বাংলাদেশে আনার জন্য আমাদের পেপার ওয়ার্ক চলতেছে, ইন ফিউচারে আমরা যে হচ্ছে এখনো আসে নাই, এই জন্য বলতেছি না, জাস্ট আপনার কোশ্চেনটা অ্যারাইজ হলো এই জন্য বলা। থ্যাংক ইউ। আমরা যাচ্ছি ফরওয়ার্ড সেক্টর, ক্যারিয়ার কনফারেন্স। তো ওয়েলকাম টু বিবিকেকে গ্লোবাল। প্রথম দিকে আমরা আমাদের কোম্পানিটা শর্ট ওভারভিউ দিব যাতে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা হয়। এখানে আমরা অ্যাবাউট, হোয়াই, সার্ভিস এবং কন্ট্যাক্ট নিয়ে কথা বলবো। অ্যাবাউট কোম্পানি হচ্ছে বিবিকেকে গ্লোবাল ইউএস বেসড কোম্পানি আন্ডার দ্য লিডারশিপ অফ প্রেসিডেন্ট প্রফেসর নাইম রহমান পিএইচডি। স্যার হচ্ছেন একজন স্কলার এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট। আমি প্রেসিডেন্ট সম্পর্কে একটু পরে আপনাদের একটু ডিটেইলে বলবো। এর সার্ভিস এরিয়ার মধ্যে হচ্ছে রিসার্চ, ট্রেনিং, ইন্ডাস্ট্রি সলিউশনস, জব প্লেসমেন্ট এবং ইমিগ্রেশন। পাঁচটা ডোমেইনে আমরা কাজ করে থাকি। রিসার্চ এবং ইন্ডাস্ট্রি সলিউশনে হচ্ছে আমরা স্কলার এবং এক্সপার্টরা ইনোভেটিভ ইন্ডাস্ট্রি ডিমান্ড অনুযায়ী সলিউশন প্রোভাইড করে থাকি। এখানে জব ওপেনিং হয়। আমরা পরবর্তী ভেঞ্চার যেটা, সেটা হচ্ছে ট্রেনিং। ট্রেনিং এ আমরা হচ্ছে যেগুলো কন্টেম্পোরারি, প্রফেশনাল ভ্যালু হাই, মার্কেট ডিমান্ড অনেক বেশি, সেই ধরনের লেটেস্ট টেকনোলজি, স্পেশালি আইটি ফোকাসড এই ডোমেনগুলোতে ট্রেনিং প্রদান করে থাকি, যেমন এআই, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার টেস্টিং, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, ডিজিটাল মার্কেটিং, ডেভেলপমেন্ট, এই ধরনের আমরা কাজ করে থাকি। এই যে আইটি ট্রেনিং এর পাশাপাশি আরো আমাদের কিছু ট্রেনিং আছে যেগুলো আপনারা ওয়েবসাইট ভিজিট করলে পাবেন। জব প্লেসমেন্টে আমাদের হচ্ছে যে ইন হাউস আমাদের ফ্রিল্যান্সিং এজেন্সি আছে, সেখানে আমরা অনবোর্ডিং করার চেষ্টা করি যাদের ফোকাস আছে ফ্রিল্যান্সিং এ। এছাড়া হচ্ছে আমরা আপনাদের সিভি নিয়ে কাজ করি, বিভিন্ন পার্টনার কোম্পানিতে সিভি পাঠাই, ইন্টারভিউ ব্যবস্থা এবং হচ্ছে মোরলেস বিভিন্ন কন্ট্রাকচুয়াল ওয়ার্কেও আমরা আপনাদেরকে ইনক্লুড করে এমপ্লয়মেন্টের সাপোর্টটা দিয়ে থাকি। এবং বিদেশেও আমরা রিকমেন্ডেশন বর্ণনা সাপোর্টিং এর মাধ্যমে এমপ্লয়মেন্টের জন্য আপনাদের ম্যাক্সিমাম অ্যাসিস্ট্যান্সটা করে থাকি। ইমিগ্রেশনে হচ্ছে যদি কেউ নতুন দেশে ইমিগ্রেন্ট হতে চায় বা ক্যারিয়ার করতে চায়, সেক্ষেত্রে একাডেমিক বা জব যেটা ক্ষেত্রে, স্পেশালি একাডেমিকের ক্ষেত্রে আমরা হচ্ছে যে আপনাদেরকে যেটা বললেন সাবজেক্ট চয়েস বা স্কলারশিপ, ফান্ডিং ইত্যাদি রিলেভেন্ট বিভিন্ন বিষয়ে হেল্প করা থেকে শুরু করে ফাইল প্রসেসিং লেজিটিমেট ওয়েতে ওপেন ওপেন মানে আমরা কাউন্সিলিং এবং হচ্ছে পেমেন্ট। আমাদের এক্সট্রা তেমন কোনো পেমেন্ট নাই, হয়তো মিনিমাম একটা সার্ভিস চার্জ আছে যেটা আপনাদের কেস টু কেস ভ্যারি করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা সবকিছু লেজিটিমেট প্রসেসে এবং অথেন্টিক 100% ওপেন ওয়েতে আমরা কাজ করি, কোনো ধরনের ট্রেডিশনাল এজেন্সির মতো না। এবং জবের ক্ষেত্রে আমরা যেটা বললাম রিকমেন্ডেশন বা অন্যান্য রিলেভেন্ট অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে জব পাওয়াতেও হেল্প করা হয়। আমাদের অ্যাড্রেস গুলোর মধ্যে হচ্ছে টেক্সাস, ইউনাইটেড স্টেটস, যেটা হচ্ছে আমাদের ইউএস অফিস, আর আমাদের ঢাকা অফিস হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের সংলগ্ন শিয়া মসজিদের র‍্যাব 2 অফিসের উল্টা পাশে 53 নম্বর হাউস, ফ্লোর 3 নম্বর ফ্লোর আর কি। আর আমি যদি প্রেসিডেন্ট সম্পর্কে বলি, সেটা হচ্ছে স্যারের নাম হচ্ছে প্রফেসর নাইম রহমান পিএইচডি। স্যার হচ্ছে বিগ ডাটা ডক্টরেট, ফিলোসফি, বিগ ডাটা অ্যাডাপ্টেশন, পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি অরিগন থেকে। এরপর স্যার হচ্ছে এমএস করেছে সিস্টেম সায়েন্সের উপরে, মডেলিং এবং সিমুলেশন, অরিগন, পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি। এরপর রাইট স্টেট ইউনিভার্সিটি ডেটা অন ওহিও থেকে এমবিএ এবং এমআইএস প্রজেক্ট ম্যানেজমেন্ট মার্কেটিং। স্যারের কর্পোরেট জার্নির কথা যদি বলি, তাহলে স্যার মূলত হচ্ছে ইন্টেলের সাথে আছেন 24 ইয়ার্স রানিং, সিনিয়র সায়েন্টিস্ট বলা যায়, এবং হচ্ছে স্যার বিগ ডাটা স্পেশালিস্ট মূলত। এছাড়া স্যার যেহেতু ডক্টরেট এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট, সো স্যার সাইমultaneously কয়েকগুলো ইউনিভার্সিটির সাথে কাজ করেন অ্যাজ অ্যাডজুনক্ট প্রফেসর হিসেবে। এটা অ্যানালাইটিক্স এবং ডেটা সায়েন্স ডিপার্টমেন্টে। স্যার হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, তারপর হচ্ছে আপনার রেজিস ইউনিভার্সিটি, পার্ডু ইউনিভার্সিটি, রুজভেল্ট ইউনিভার্সিটি, এরপর হচ্ছে আপনার পার্ডিও গ্লোবাল, এছাড়া হচ্ছে আপনার সাম্প্রতিক আরো 2টা ইউনিভার্সিটির সাথে যুক্ত হয়েছেন, ইলিনয়েস আরবানা শ্যাম্পেইন। আর স্যারের যদি আমি ভলান্টারি এক্সপিরিয়েন্স বলি, স্যার হচ্ছে IEEE রিভিউয়ার এবং অস্ট্রেলিয়ান জার্নালের রিভিউয়ার, এরপরে হচ্ছে আমেরিকান সোসাইটি ফর ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি রিভিউয়ার হিসেবে কাজ করতেছেন, রিভিউয়ার ফর ইন্টারন্যাশনাল জার্নাল এবং বিজনেস রিসার্চার, রিভিউয়ার জার্নাল অফ ডিসিশন সিস্টেম জেডিএস। তো স্যার খুবই অ্যাক্টিভ মানুষ। এখানে আমরা হচ্ছে কিছু স্টুডেন্ট যারা একটু উপকৃত হয়েছে, তারা অনেকে ফিডব্যাক পাঠায়, তাদের স্ক্রিনশট। এতক্ষণ আমি আপনাদের সাথে কথা বললাম খায়রুল ইসলাম। তো আজকে আমাদের যে সেমিনার, তো সেমিনারটা হচ্ছে ডেটা সায়েন্সের উপরে।
তো ডেটা সায়েন্সে আমাদের যিনি ফ্যাকাল্টি আপনার স্পিকার স্যার কথা বলবো, আমি স্যারকে হ্যান্ড ওভার করবো। তার আগে স্যার সম্পর্কে বলি, স্যার নাম হচ্ছে, এই কোর্সে যিনি মেজর ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবেন তিনি, স্যার নাম হচ্ছে আবু জাফর। স্যার হচ্ছে আমাদের পার্টনার ইনস্ট্রাক্টর বিবিকে গ্লোবাল। স্যার একজন বিসিএস ক্যাডারও, এডুকেশন মিনিস্ট্রিতে আছেন, এমএস মাস্টার্স করছেন ঢাকা ইউনিভার্সিটি, এছাড়া চায়না পিকিং ইউনিভার্সিটিতে এমএস ডেটা সায়েন্স সার্টিফিকেশন নিয়েছেন সিঙ্গাপুরের ইনস্টিটিউট থেকে। তো স্যার মূলত আপনাদের এই কোর্সটা কন্ডাক্ট করবে। তো এখানে স্লাইড একটা যেটা আছে, আর্টস এবং হিউম্যানিটিস থেকে সগর্বে আমেরিকায়, মানে হচ্ছে নন স্টেম সাবজেক্ট যেগুলো আপনারা আছে সেখান থেকে এতে যাওয়া যায়। স্যার হয়তো এটা পরবর্তীতে বলবে। তো আমি এই পর্যায়ে আর বাড়াবো না, আমি একটু স্ক্রিন শেয়ার অফ করতেছি এবং স্যারকে বলবো কন্টিনিউ করার জন্য। জি, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যায়? হ্যাঁ, আপনাকে ওয়ালাইকুম আসসালাম। শুনতে হ্যাঁ, পাচ্ছি। শোনা যায়। আচ্ছা, আমি তাহলে স্ক্রিন শেয়ার দিই। আমি আশা করছি আমার স্ক্রিন দেখা যায়। দেখা যাচ্ছে। আচ্ছা, আমার সম্পর্কে সংক্ষিপ্ত কথা খায়রুল ভাই বলেছেন, আমি আর বলছি না। তো আমি যতটুকু এখানে শুনলাম বা অনেকের সাথে খায়রুল ভাই কথা বলছিলেন, তাতে বুঝতে পারলাম যে এখানে আসলে অনেক ধরনের অনেক ব্যাকগ্রাউন্ডের লোক আমরা আছি। কম্পিউটার সায়েন্সের আছি, পরিসংখ্যানের আছি। তো অনেকের কাছে কুদ্দুস ভাই, আপনি ওই যে স্ক্রিন শেয়ার করে ফেলছেন, প্লিজ কাইন্ডলি এটা অফ করে দেন। আপনি আচ্ছা, আমি যেটা বুঝলাম আর কি, অনেকে যারা কম্পিউটার সায়েন্সে আছেন তাদের কাছে হয়তো কিছু কিছু টপিক খুবই পরিচিত মনে হবে, এটা হওয়াই স্বাভাবিক। তো আপনার যাই হোক, চলে গেছে ওই যে ভাই শেয়ার করার কারণে। একটু আচ্ছা আমি তাহলে আবার শেয়ার করছি। একটু কাইন্ডলি কষ্ট করে আবার। ওকে, তো যাই হোক, আমরা সবাই মোটামুটি চাকরির বাজার সম্পর্কে সচেতন, এটা আমি যতটুকু বুঝলাম। তো এটা বলার অপেক্ষা রাখে না যে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এআই এর চাকরির বাজার খুবই গ্রোয়িং। এবং খায়রুল ভাই যেটা বলছিলেন যে বাংলাদেশ থেকে আমেরিকা থেকে এসব ব্যাপারে এক্সপার্টিস আনার ব্যাপারে কথা বলা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমাদের দেশে অসংখ্য এক্সপার্ট আছেন বলেই আমরা বিশ্বাস করি। তো যাই হোক, তো এই ফিল্ডে প্রতিনিয়ত জবের পরিমাণ বাড়ছে, এটা আমরা সবাই জানি। তারপরেও সবাইকে, কারো যদি অজানা থাকে সেজন্য আমি একটু এক্সপ্লেইন করছি যাতে পরিপূর্ণ ধারণাটা আসে। আমার স্লাইডে যেরকম রয়েছে যে এআই অ্যান্ড এমএল স্পেশালিস্ট, এদের চাহিদা 27 সালের ভিতরে 40% বাড়বে। এবং আমরা বুঝতে পারি যে এআই এর যারা এআই ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, এদের স্যালারি কতটা হাই। তো এই জিনিসটা আমরা জানি। যেমন এখানে অ্যাভারেজ ইয়ারলি যে স্যালারিটা, সেটা হচ্ছে 1,33,000-এরও বেশি ইয়ারলি ডলার পেমেন্ট করা হয়। এবং এই জবগুলোর 8% জবে অবশ্যই পাইথন রিকোয়ারমেন্ট হিসেবে চাওয়া হয়। এবং আমরা জানি পাইথন একটা ওপেন সোর্স, অনেকগুলো ওপেন সোর্স লাইব্রেরির সমন্বয়ে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি, যেখানে এমএল ইঞ্জিনিয়ার হিসেবে যারা কাজ করেন তাদের যে এক্সপার্টিসটা দরকার হয় মেইনলি
যেমন সেই লাইব্রেরিগুলো হচ্ছে টেনসরফ্লো, কেরাস, সাইকিট-লার্ন, আরো অনেক পাইথন লাইব্রেরিজ আছে যেগুলো ভিতরে এগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এবং এমএল ইঞ্জিনিয়ারদের চাকরি সাধারণত আইটি সার্ভিসে এবং কল সেন্টার সেক্টরেই বেশি। আর এর ভিতরে 6% এমএল ইঞ্জিনিয়ারের কাজটা হচ্ছে এন্ট্রি পজিশনে, এন্ট্রি লেভেলে তারা মুভ করে, জয়েন করে চাকরিতে। তো যাই হোক, আমি আরেকটু বলছি যে আমরা জানি অ্যাপল বা এই ডাইভার্স, এলওয়াইএনএক্স, সাইনার্জেটিক আইটি, গ্রামারলি, এরা অনেক বড় বড় কোম্পানি ওয়ার্ল্ডে, এবং এরা আইটি রিলেটেড জায়গাগুলোতে প্রচুর জব দিয়ে থাকে, এবং এদের জবগুলো সবচেয়ে ডিমান্ডিং এবং অনেকের কাছেই স্বপ্নের জব, যেখানে আমাদের মেশিন লার্নিং, এআই রিলেটেড জবগুলো আমরা চেষ্টা করতে পারি করার জন্য। তো এই চাকরিগুলোতে আমরা যে যে স্কিলগুলো আমাদের প্রয়োজন হতে পারে বা রিকোয়ারমেন্ট হয়, যেমন এমএল এর উপরে 88.3% স্কিল দরকার হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মোর দেন 60%, ডিপ লার্নিং এ মোর দেন 24%, এনএলপিতে মোর দেন 20। এরকম এআই স্কিলগুলো এই হাই কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা টেকনোলজি রিলেটেড কোম্পানিগুলোতে খুবই প্রয়োজনীয়। যার জন্যই আমাদের আর বর্তমান যুগটা হচ্ছে এআই এর যুগ, আমরা জানি, এবং এআই প্রত্যেকটা সেক্টরে এআই ইউজ হচ্ছে। সো অনেকে মনে করে যে এআই চাকরি বোধহয় অনেক চাকরি কেড়ে নিচ্ছে। আসলে বিষয়টা কিছুটা সত্য, তবে এআই অনেক বেশি চাকরি তৈরি করছে, সুযোগ তৈরি করছে, যার জন্য আমাদের অনেক বসে থাকলে চলবে না, যে আমি অনেক কিছু জানি বসে থাকলাম না। আমাদেরকেও যুগের তাগিদে, প্রযুক্তির তাগিদে, জবের তাগিদে আমাদের স্কিলও বাড়াইতে হবে। তো আমরা এই স্লাইড থেকেও এটা বুঝতে পারছি। আমি আরেকটু এক্সপ্লেন করি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তারা প্রেডিক্ট করেছে যে 40% চাকরি বৃদ্ধি পাবে এআই এবং মেশিন লার্নিং স্পেশালিস্ট ফিল্ডে, এবং 30 থেকে 35% ডিমান্ড বাড়বে ডাটা অ্যানালিস্ট, ডাটা সায়েন্টিস্ট, বিগ ডাটা অ্যানালিস্ট এই খাতে। এবং তারা আরো বলছেন যে বর্তমানে আমরা জানি হ্যাকিং বিষয়টা খুবই রিগোরাস হয়ে গেছে, যে হ্যাকাররা হ্যাক করতে চায়, এবং যার কারণে এথিক্যাল হ্যাকিং কোর্সের ডিমান্ডও প্রতিনিয়ত বাড়ছে, এবং এই এথিক্যাল হ্যাক কোর্সেও পাইথন শিখতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। কেন? কারণ এখন আর আগের মতো হ্যাকাররা হ্যাক করে না, এখন তারা এআই ইউজ করে হ্যাক করে, এবং তাদেরকে কনভিন্স করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। যার জন্য সকল বড় বড় কোম্পানি তারা এই সাইবার সিকিউরিটিতে জোর দিচ্ছে, এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে যে আশা করা হয় মোর দেন 2.5 মিলিয়ন নিউ জব তৈরি হবে এই খাতে। তো যাই হোক, আমরা এই মেশিন লার্নিং বা এআই শিখে বা ডেটা সায়েন্টিস্ট বা অ্যানালিস্ট রিলেটেড কোর্স করে আমরা কি কি জব করতে পারি। সেরকম জবের ভিতরে রয়েছে স্বাভাবিকভাবেই ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এনএলপি ইঞ্জিনিয়ার, কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার, এআই রিসার্চ সায়েন্টিস্ট, এআই প্রোডাক্ট ম্যানেজার, এআই সফটওয়্যার ডেভেলপার, এআই আর্কিটেক্ট, এআই রোবোটিক্স ইঞ্জিনিয়ার। আমি সবকটাই বললাম। এখানে অনেকে কনফিউজড হয়ে যেতে পারেন যে আমি কি এই কোর্সটা করলেই কি করতে পারবো। বিষয়টা এরকম না, এটা হচ্ছে একটা বেসিক কোর্স, যেখান থেকে আমরা যেই জায়গাটাতে গ্রো করতে চাই, নিজেকে দেখতে চাই, সে জায়গাতে আমরা কনসেন্ট্রেট করব, এবং আমাদের স্বপ্নের বা আমাদের কেরিয়ারে আমরা এগিয়ে যাব। তো আমরা চাইলে এই কোর্সের মাধ্যমে আমরা পরবর্তীতে এরকম যে কোনো একটা জায়গায় আমরা পসিবলি আমরা জব করার চেষ্টা করতে পারি বা এক্সপার্ট হতে পারি। তো এখন প্রশ্ন হলো, আমি অলরেডি কোড করেছি যে পাইথন প্রোগ্রামিং,
খাইরুল ভাই বলেছেন যে পাইথন প্রোগ্রামিংটা আর মাধ্যমে আমরা এটা এই ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিংটা শিখব। কেন আমরা পাইথন শিখব? এখানে অনেকগুলো কারণ আমি উল্লেখ করেছি, একটু বলছি। পাইথন প্রোগ্রামিং হচ্ছে অত্যন্ত সাধারণ এবং সহজে বোঝা যায়। এটা খুব বেশি কঠিন না। আরো অনেক প্রোগ্রামিং আছে, আর প্রোগ্রামিং, এসকিউএল, সি প্লাস প্লাস, জাভাস্ক্রিপ্ট এটসেট্রা। তো পাইথন হচ্ছে সহজে কোড করা যায় এবং সহজে বোঝা যায়, এবং এটা বহুমুখী ব্যবহার। প্রোগ্রামিং এর মোটামুটি বা এআই এর মোটামুটি সব সেক্টরে এটার ব্যবহার রয়েছে, বহুমুখী ব্যবহার রয়েছে এটা, এবং এটা সহজ। এবং এর স্বাভাবিকভাবেই এটার ইউজার বা কমিউনিটি হচ্ছে অনেক বড়। আমরা জানি পাইথন কোড সহজ, যদি আমরা পেছনের ক্যালকুলেশনটা বুঝি তাইলে আমাদের কাছে এটা অনেক সহজ এবং সহজেই আমরা সামনে এগোতে পারি। এবং এটা অনেক প্ল্যাটফর্মে কাজ করে, যেমন ওয়েবসাইটে কাজ করে, বিভিন্ন ধরনের কি বলে ওইটা, যে বিজনেস রিলেটেড যে কোনো ইকোসিস্টেমে এটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি, বা ক্লাউড কম্পিউটিং এ ব্যবহার করতে পারি, ইত্যাদি ইত্যাদি। যেমন আর প্রোগ্রামিং, এটার কিন্তু লিমিটেশন আছে, সব জায়গায় কিন্তু এটা ভালো কাজ করে না, কিন্তু পাইথন সব জায়গাতে কম্পাটিবল এবং ভালোই কাজ করে, এবং এটা ইউজও হচ্ছে, এবং দিন দিন পাইথনের ব্যবহার বাড়ছে। এবং পাইথন প্রোগ্রামিং এর যে রিসোর্স, এটা হিউজ এবং ম্যাক্সিমামই ওপেন সোর্স, যার কারণে এটা আমাদেরকে অনেক বেশি সুবিধা দেয়। ইন্টিগ্রেশন ক্যাপাবিলিটিস কিছুটা আমি বলেছি, এটা ইন্টিগ্রেট করে যে কোনো এআই মডেল, আমরা মডেলে কাজ করতে পারি, যে কোনো ওয়েবসাইটে আমরা কাজ করতে পারি। এআই যত জায়গায় ব্যবহার হয়, মোটামুটি অলমোস্ট সকল জায়গাতেই পাইথনটা আমরা ইন্টিগ্রেট করতে পারি। গ্রোয়িং জব মার্কেট, এটা বলেছি। সাপোর্ট ফর মডার্ন টেকনোলজি, যত মডার্ন টেকনোলজি আসছে, এআই টেকনোলজি, মেশিন লার্নিং টেকনোলজি, এগুলোর পেছনে পাইথনটাই ব্যবহার করা হয় এবং এ দিয়েই ডেভেলপ করা হয়, যার কারণে আমাদের পাইথন শেখা দরকার। তো আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর একটা ট্রেন্ড দেখাতে চাই, যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অবস্থা কি। আমরা এখানে গ্রাফে 2002 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা গ্রাফ রয়েছে। এখানে এটা আমি আপনার www.tiobe.com থেকে নিয়েছি, সোর্স দিয়ে দিয়েছি, আপনারা চেক করতে পারেন। এখানে দেখা যায় যে পাইথনের কমিউনিটি, ইউজার কমিউনিটি বা ইউজটা ক্রমান্বয়ে উপরের দিকে, যেখানে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ক্রমান্বয়ে নিচের দিকে। এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইথন 2002 সালে এমন জায়গায় ছিল যে উল্লেখ করার মতো না, কিন্তু 2024-এ সে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। মানে সবাই ক্রমান্বয়ে পাইথন ব্যবহার করছে, যেখানে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সব জায়গাতেই তাদের অ্যাপ্লিকেবিলিটি কমছে। যেমন বর্তমানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার কথা যদি কেউ বলি, দেখা যায় যে বর্তমানে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ম্যাক্সিমাম 70% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ব্যবহার করে করা হচ্ছে, সেখানেও এআই ব্যবহার করা যায়। কিন্তু দেখা যায় যে পাইথন ফ্রেমওয়ার্ক, জ্যাঙ্গো, এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। আমাকে কয়েকদিন আগে একজন বলেছেন যে ভবিষ্যতে এই ওয়ার্ডপ্রেস দিয়ে হয়তো আর ওয়েবসাইট ডেভেলপ কতটা হবে না, সব পাইথন দিয়েই হবে। তো যাই হোক, এতক্ষণ আমি পাইথন কেন আমরা শিখব সে বিষয়ে বলেছি। এখন একটু স্পেসিফিক ভাবে ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং নিয়ে বলছি। তো আমরা অনেকেই জানি বা সবাই হয়তো জানতে পারি যে ডেটা সায়েন্স হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি একটা সাবজেক্ট, যেখানে স্ট্যাটিস্টিক্স জানা লাগে, ম্যাথমেটিক্স জানা লাগে, কম্পিউটার সায়েন্স, বিজনেস বা ডোমেইন নলেজ আমাদের থাকতে হবে। তো দুঃখিত, ডেটা সায়েন্স 4-5টি সাবজেক্টের সমন্বয় হচ্ছে এই সাবজেক্টটি। তো কেউ এককভাবে এই সাবজেক্টটি দাবি করতে পারবে না, যার কারণে এই সাবজেক্টে দেখা যায় আমরা যারা সিএসসি,
না যারা স্ট্যাটিস্টিক্স না বা যারা স্ট্যাটিস্টিক্স সিএসসি বা নন সিএসসি সবাই মিলে আমরা এই জায়গাটাতে কাজ করতে পারি। আর আমরা হয়তো অবগত আছি, আমরা যদি আমাদের প্রোফাইলটা ডেভেলপ করতে পারি, পৃথিবীতে অনেক ধরনের কম্পিটিশন রয়েছে, ক্যাগল কম্পিটিশন, বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইট রয়েছে, আমরা যদি নিজেদেরকে এগিয়ে নিতে পারি আমাদের জন্য জবের অভাব নেই। আমাদের এক্সপার্টিসটাই আমাদেরকে অর্জন করতে হবে, আমাদের ফিল্ডে জবের অভাব নেই। তো যাই হোক, ডাটা সায়েন্সে স্বাভাবিকভাবেই কম্পিউটার সায়েন্সের অ্যাপ্লিকেবিলিটি বেশি, এই নলেজটা বেশি দরকার হয়। ম্যাথমেটিক্স লাগবে, কারণ মেশিন লার্নিং অ্যালগোরিদম, এআই অ্যালগোরিদম এর পেছনে, ডিপ লার্নিং এর পেছনে যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এটা না বুঝলে আমরা এগোতে পারবো না। আর দেখা যায় মডেল যদি সঠিক বিহেভিয়ার না করে, তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে আসলে আমার মডেলটা কি প্রবলেম হয়েছে। তো সেক্ষেত্রে আমাদেরকে একেবারেই ডিপ নলেজ দেবে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। স্বাভাবিকভাবেই আমাদেরকে প্রতিটা সেক্টরেই এখন ডেটা সায়েন্স বা এআই ব্যবহৃত হচ্ছে, কারণ আমরা জানি প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে ডেটা তৈরি হচ্ছে, এবং এই ডেটাকে ব্যবহার করার জন্য আমাদের নির্দিষ্ট সেক্টরে ডেটা ব্যবহারের জন্য আমাদের ডোমেন এক্সপার্টিস থাকতে হবে। যেমন কেউ যদি হেলথ রিলেটেড ডেটা নিয়ে কাজ করতে চায়, তিনিও কিন্তু হেলথ রিলেটেড ডোমেন নলেজ থাকতে হবে, অন্যথায় তিনি বিপদে পড়বেন। কারণ ডেটা বুঝতে হবে, ডেটা বিহেভিয়ার বুঝতে হবে, তারপরে সেই বিহেভিয়ার বুঝে আমাদেরকে ডেটা সায়েন্স বা এআই অ্যাপ্লাই করে সেটা মডেল তৈরি করে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে বা আমাদের প্রেডিকশনটা করতে হবে। তো স্বাভাবিকভাবেই ডোমেইন এক্সপার্টিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এক সংক্ষেপে ডেটা সায়েন্স আর মেশিন লার্নিং এটা আসলে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, যেখানে কয়েকটি সাবজেক্টের সংমিশ্রণে এই সাবজেক্টে এক্সপার্টাইজ হতে হয়। তো যাই হোক, এখানে আমাদের যে কোর্সটি ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং, এটার লেন্থ হচ্ছে, আমরা ধরে নিয়েছি 5 মাস লাগবে। আমরা 40টি ক্লাস করব, উইকলি 2টা, এবং আমরা 7 ঘন্টা এখানে আমরা ক্লাস করব, এবং ক্লাস রেকর্ডিংটা আপনাদের দেওয়া হবে। এখানে সংক্ষেপে কোর্স আউটলাইন, যেখানে পাইথন প্রোগ্রামিং, পাইথন ফাংশন লাইব্রেরিজ, ডেটা সায়েন্সের জন্য ম্যাথ যতটুকু লাগে আর কি, মেশিন লার্নিং এর জন্য ততটুকু কভার করব। এটা যেহেতু বেসিক কোর্স, এবং যতটুকু স্ট্যাটিস্টিক্স লাগে সেটাও কভার করব। ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, ডেটা প্রি প্রসেসিং, এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস, পাইথন লাইব্রেরিজ, ভিজুয়ালাইজেশন libraries, machine learning with Python, popular machine learning algorithm, SQL, Power BI আমরা এই প্রোগ্রামে রেখেছি। আমি একটু ডিটেলসে বলছি, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। যারা জানেন তাদের হয়তো রিপিটেশন হবে, বা তাদের সমস্যা থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা জানেন না তাদের জন্য, যেহেতু এটা বিগিনার লেভেলের কোর্স, তো এই বিষয়টা আশা করি আপনারা মাথায় রাখবেন। আর যদি কোনো প্রশ্ন হয় আপনাদের মনে, আশা করি আপনারা মনে রাখবেন, কোশ্চেন আনসার সেশনে আমি আনসার করবো ইনশাল্লাহ। তো যাই হোক, প্রথমে পাইথন প্রোগ্রামিং নিয়ে বেসিক 3টি ক্লাস করব আমি। কিছু কি ক্লাস করব, যেমন পাইথন ইন্ট্রোডাকশন টু পাইথন, পাইথন প্রোগ্রামিং ফান্ডামেন্টালস, কন্ডিশনাল স্টেটমেন্টস, ইটারেশন, অ্যাডভান্সড ইটারেশনস ইত্যাদি, পাইথন ফাংশনস লাইব্রেরিজ, এ নিয়ে আমি আলোচনা করব, আমি আর ডিটেলসে যাচ্ছি না। তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স, এখানে ভেক্টর, স্কেলার, লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার ইকুয়েশন, এগুলো দরকার হবে। ক্যালকুলাস মেশিন লার্নিং এর জন্য অতটা দরকার হয় না, এটা দরকার হবে বেশি ডিপ লার্নিং এর জন্য। তারপরও কিছুটা ধারণা দিতে চাই। এখানে স্ট্যাটিস্টিক্সের যারা রয়েছেন তারা নিশ্চয়ই জানেন, ডেটা ইডিএ করতে গেলে আমাদের অবশ্যই ডেটা সম্পর্কে জানতে হবে। ইউনিভ্যারিয়েট, বাইভ্যারিয়েট, মাল্টিভ্যারিয়েট অ্যানালাইজ করে আমাদের ডেটার বিহেভিয়ার জানতে হবে। তো স্বাভাবিকভাবেই তার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি একটু জানতে হবে, ডেটা টাইপ, সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার অফ ডিসপারশন,
ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, এমএসই, লস ফাংশন, এগুলো আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম। এই জায়গাতে ডাটা স্ট্রাকচার নিয়ে আমরা জানার চেষ্টা করব। সেখানে আমরা জানি বিভিন্ন ধরনের ডাটা রয়েছে পাইথন প্রোগ্রামিং এ, যেমন লিস্ট, টাপলস, তারপরে ডিকশনারিজ, তারপরে বিভিন্ন ধরনের মেথড রয়েছে এই ডাটাগুলো জানার, ডাটাগুলো এক্সপ্লেইন করার। তারপরে হচ্ছে কম্পিউটার তো ওয়ার্ড চিনে না, সে তো চিনে 1 and 0। তো স্বাভাবিকভাবেই আমাদেরকে অ্যারেটা জানতে হবে এবং আমাদেরকে পান্ডাস ডাটা ফ্রেমটা জানতে হবে। তো আমরা যে প্রি প্রসেস করে ডাটা ফ্রেম বুঝতে হবে, তারপরে আমরা ডাটা ইম্পোর্ট করে ডাটা ফ্রেমে নিয়ে তারপরে এটাকে প্রি প্রসেসে নিতে হবে, সেখানে আমাদেরকে ডাটা ক্লিনিং করতে হবে। পরবর্তী মডিউলে আসছে যেটা, যে ডাটা ক্লিনিং, তারপরে ডাটা ইন্টিগ্রেশন, ট্রান্সফরমেশন, আউটলেয়ার আছে কিনা, নাল ভ্যালু আছে কিনা, ডুপ্লিকেটস আছে কিনা, তারপরে যে ফিচার্স গুলো থাকবে আমাদের ডেটায় সেগুলো কতটা গুরুত্বপূর্ণ, কে কে ডিসিশন মেকিং এ হেল্প করছে, কোন ভ্যারিয়েবলের কতটা ভূমিকা, এগুলো আমাদের জানতে হবে এবং অবশ্যই আমাদেরকে এনকোডিং করতে হবে। এগুলো সবই ডেটা প্রি প্রসেসিং এর অংশ, আমরা জানি হয়তো অনেকেই। তারপরে ইডিএটা করতে হবে। ওই যে আমরা স্ট্যাটিস্টিক্স যে যতটুকু শিখবো অতটুকু আমরা ব্যবহার করে, ন্যূনতম পক্ষে অতটুকু ব্যবহার করে আমরা শিখতে চেষ্টা করব যে ডেটার বিহেভিয়ার কি। কারণ দেখা যায় এক এক ডেটার ক্ষেত্রে এক এক মডেল ভালো পারফর্ম করছে। দেখা যায় যে আমরা জানি ডিপ লার্নিং হচ্ছে অ্যাডভান্স লেভেলের এআই, কিন্তু দেখা যায় যে অনেক সময় একই ডেটার ক্ষেত্রে ডিপ লার্নিং ভালো কাজ করছে না, মেশিন লার্নিং ভালো কাজ করছে। তো আবার দেখা যায় যে মেশিন লার্নিং ভালো কাজ করছে না, ডিপ লার্নিং ভালো কাজ করছে, এটা হতেই পারে। তো এই জন্য আমাদেরকে এই ইডিএ থেকে আমরা একটা ধারণা পেতে পারি যে আসলে কোন মডেলটা আমার এই ডেটার জন্য আমি ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমাদের কোরিলেশন, রিগ্রেশন অ্যানালাইসিস জানতে হবে, আর ট্রেন টেস্ট, ডাটা স্পেল ডেটা আমরা করতে পারি, কে ফল্ট ক্রস ভ্যালিডেশন, যাই হোক এগুলো বিস্তারিত বলবো নিশ্চয়ই ক্লাসে। তারপরে হচ্ছে ভিজুয়ালাইজ করে আমরা দেখতে পারি ডেটাগুলো বা ফিচারগুলোর বিহেভিয়ার, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে, বক্স প্লট করে আমরা জানতে পারি, হিস্টার প্লট করতে পারি ইত্যাদি, হিস্টোগ্রাম প্লট, সরি, এগুলো করে আমরা জানতে পারি যে আসলে আমার ডেটার অবস্থা কি, কোরিলেশনটা কেমন। এক্ষেত্রে আমাদের এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা জানতে পারি যে ডেটাগুলোর ভিতরে পরস্পর কি সম্পর্ক এবং কোন ফিচারগুলো গুরুত্বপূর্ণ আমার মডেল প্রেডিকশনের ক্ষেত্রে। তো যাই হোক, আমরা এতগুলো পথ পাড়ি দিয়ে ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, ইডিএ, ডেটা প্রি প্রসেসিং, এগুলো সবগুলোর মাধ্যমে আমরা ডেটা সম্পর্কে ধারণা নেব এবং আমরা এই পর্যায়ে এসে মেশিন লার্নিং এর বিভিন্ন ধরন, বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ এবং কার ভিতরে কি পার্থক্য, এসব নিয়ে আমরা শিখব। পরবর্তীতে আমরা যে পপুলার মেশিন লার্নিং অ্যালগোরিদম রয়েছে, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস, ক্লাসিফিকেশন রিগ্রেশন ট্রিজ, নাইভ বায়াস, কেনিয়াস নেইবার, কে-মিনস, সাপোর্ট ভেক্টর মেশিন, এগুলোর পেছনে একটু দুঃখিত, এর পেছনেও এই অ্যালগোরিদম গুলো কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এজন্য আমি এই জায়গাটাতে বিস্তারিত আলোচনার অপশন রেখেছি, যার পিছনে যে কিছুটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে সেটাও আমি ব্যাখ্যা করব, যাতে করে কোনো সময় ভবিষ্যতে আর আপনাদের কোনো কনফিউশন এইসব মডেলের ক্ষেত্রে বা অ্যালগোরিদমের ক্ষেত্রে তৈরি না হয়। শেষের দিকে এসে আমরা ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড ভিজুয়ালাইজেশন ইউজিং এসকিউএল, আমরা জানি এসকিউএলটা আমাদের জানা দরকার, কারণ বর্তমানে ক্লাউড কম্পিউটিং, ডেটা ক্লাউডে জমা হচ্ছে, সেখান থেকে আমাদের ডেটা অ্যাক্সেস নিয়ে বা অ্যাক্সেস পাবো আমরা বিজনেস অ্যানালিস্ট বা ডাটা সায়েন্টিস্ট হিসেবে যদি কাজ করি আমরা, তখন আমাদের এসকিউএল লাগবে।
তো তার উপরে আমি 2টি ক্লাস করব ইনশাল্লাহ। ডেটা ভিজুয়ালাইজেশন করার ক্ষেত্রে আমাদের পাওয়ার বিআইটা জানতে হবে, জানা লাগে। এখন বর্তমানে পাওয়ার বিআই হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স, এটা ব্যবহার করে আমরা সহজেই ডেটা থেকে ইনসাইট নিতে পারি এবং ডিসিশন মেক করতে পারি। আমরা জানি এটা মাইক্রোসফটেরই একটা সফটওয়্যার, এবং মাইক্রোসফট এক্সেলও মাইক্রোসফটের সফটওয়্যার। তো এক্সেলের থেকে এটা একটু উন্নত ভার্সন, যেটা বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। তো এর উপরে আমরা কিভাবে ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারি, কিভাবে ফিল্টার করতে পারি, কিভাবে ডেটা ইম্পোর্ট, ক্লিন বা বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজ করতে পারি, সেটা আমরা এখানে দেখব। সবশেষে আমরা 4টা প্রজেক্ট করব, মেশিন লার্নিং এর উপরে 2টো, এসকিউএল এর একটা, পাওয়ার বিআই এর একটা করব। মোট 4টি প্রজেক্ট আমরা করব। শেষে এসে আমরা যারা ইন্টার্নশিপ করতে চান সিঙ্গাপুর থেকে, তাদেরকে আমরা হেল্প করব যাতে ইন্টার্নশিপটা করতে পারেন। এ হচ্ছে আমার সংক্ষিপ্ত মেশিন লার্নিং এন্ড ডেটা সায়েন্স রিলেটেড মডিউল। 13টি টোটাল রেখেছি আমরা। তার ভিতরে আমরা সবগুলোই মোটামুটি এমনভাবে সাজিয়েছি যাতে করে আপনারা ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং সম্পর্কে বেসিকটা আপনাদের হয়ে যায়, যাতে আপনারা পরবর্তীতে নিজেদের তাগিদেই অ্যাডভান্স লেভেলে যান। অ্যাডভান্স লেভেলের জন্য আমি রেখেছি যেটা ডিপ লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স, এটা অ্যাডভান্স লেভেলের, এটা 4 মাসের, এখানে 32টা ক্লাস হবে, উইকলি 2টি। তো যাই হোক, যারা অ্যাডভান্স লেভেলে এগুতে চান তাদের জন্য এটা, সেখানে আমি আলাপ করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ম্যাথ, কারণ ম্যাথটা অনেক বেশি লাগবে, তখন স্ট্যাটিস্টিক্সও লাগবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানতে হবে, ডেটা প্রি প্রসেসিংটাও আরো বেশি জানতে হবে। আমরা জানি যেহেতু এটা অ্যাডভান্স লেভেলের, আমাদেরকে এএনএন জানতে হবে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক জানতে হবে, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক জানতে হবে, এবং সেক্ষেত্রে আমরা এনএলপিটা শিখবো, টাইম সিরিজ অ্যানালাইসিসটা শিখবো। এটা অনেকটা অ্যাডভান্স লেভেলের। তো আমি আর এটা বিস্তারিত বলছি না, তো আমি এখানেই আর বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি না। তো থ্যাংক ইউ, এতটুকু আমার পক্ষ থেকে, যদি কোনো কোশ্চেন থাকে। আমি একটু সময় নিব, ওই যে স্যার 2টা মিনিট, কোর্সটা কিভাবে এনরোল করবে ওই বিষয়টা। জি জি, থ্যাংক ইউ আমাকে একটু ফ্লোর দেওয়ার জন্য। তো স্যার মূলত ডিটেইলে আপনাদেরকে বলতে, স্যার আমাকে একটু স্ক্রিন শেয়ার করার সুযোগ দিলে ভালো হতো। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমি আপনাদের একটু চ্যাট বক্সে খেয়াল করেন, আমি এখানে একটা ফর্ম দিচ্ছি, গুগল ফর্ম, যেটাতে ফিল আপ করলে আপনাদের সাথে আমরা কানেক্টেড হব, পরবর্তী আমি সামনে আগে বাড়াইতে পারবো আর কি, এখন অথবা ইন ফিউচার। তো স্যার অনেক সুন্দর করে আসলে প্রেজেন্টেশন বুঝাই দিলেন, এ টু জেড কোর্স মডিউল সহ আপনাদেরকে দেখাই দিলেন, নাম্বার অফ ক্লাসও দেখাই দিয়েছেন, এবং কিভাবে কি এভরিথিং একেবারে টু দা পয়েন্ট ডিটেইলে স্যার সেমিনারটা মানে আপনাদের সাথে শেয়ার করলেন। এর জন্য স্যারকে থ্যাংক ইউ। তো আপনারা এই কোর্সে কিন্তু যেটা পাচ্ছেন, এসকিউএল পাচ্ছেন, পাইথন পাচ্ছেন, সাথে আবার পাওয়ার বিআই পাচ্ছেন। তো যারা হয়তো জানেন, পাওয়ার বিআই এর জন্য পুরো আলাদা কোর্স লাগে, আবার হচ্ছে এসকিউএল এর জন্য তো লাগে, পাইথনের জন্য যা আছে। তো স্যার 5 মান্থস এর একটা জার্নি, যেটা আপনাদেরকে অনেক সুলভ মূল্যে আমরা দিচ্ছি। আমি একটু শেয়ার করি, আপনারা এই ফাঁকে একটু ফর্মটা ফিল আপ। তো আমাদের প্রায় 40টার মতো ক্লাস হবে, 4.5 মান্থস, এটা 5 মান্থসই লাগবে আসলে। তো এক্সপেক্টিং ডেট হচ্ছে 25 থেকে 30 সেপ্টেম্বর। তো আমাদের এটা রেগুলার কোর্স ফি 17,500, সেখান থেকে আমরা আপনাদেরকে অনার করে একেবারে 9,000, ঠিক আছে টোটাল। আপনারা যদি এটা 10 সেপ্টেম্বরের মধ্যে যারা এটাকে রেজিস্ট্রেশন করবেন, তাদের জন্য পেমেন্ট হবে 9,000 টাকা। আপনারা এখন 2,000 টাকা পেমেন্ট করবেন রেজিস্ট্রেশন ফি হিসেবে, তারপরে ক্লাস শুরু হওয়ার আগে আপনারা বাকি
টাকা পরিশোধ করতে হবে। যদি কেউ ইনস্টলমেন্ট চান সেক্ষেত্রে 10,500 টাকা হবে, 2টা ইনস্টলমেন্ট পাবেন, 2 মাসের মধ্যে শেষ করতে হবে পেমেন্ট, সম্পূর্ণ পেমেন্ট। রেজিস্ট্রেশন ফি 2,000। তো যার যেটা সুবিধা হয় সেই হিসেবে আপনারা নেবেন। তো আমাদের এটা হচ্ছে পেমেন্ট প্রসিডিউর। তো এছাড়াও আপনাদের সাথে আমাদের আরো কিছু কাজ থাকবে, সেটা হলো আপনাদেরকে ফ্রিল্যান্সিং এ অনবোর্ডিং করা। যারা ফ্রিল্যান্সিং এ আসতে চান আমাদের টিমে আমরা আপনাদেরকে নিয়ে নিব একটা প্রক্রিয়ার মাধ্যমে। আমরা আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েশন থেকে শুরু করে ভেরিফিকেশনে অন্যান্য বিষয়গুলোতে হেল্প করে করে আপনাদেরকে লিঙ্কডইন থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো প্রয়োজনীয় গিটহাব প্রোফাইল তৈরি থেকে শুরু করে এগুলো করে বিডিং কিভাবে বিডিং করতে আমাদের ফ্রিল্যান্সিং টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার্স আছে যারা আপনাদেরকে গাইড করবে, আপনাদেরকে ইনফরমেশন দিয়ে বা অন্যান্য ভাবে, যাতে করে আপনারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারেন। সো টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার আসলে অ্যাভেলেবল না। টপ রেটেড প্লাস বলতে বোঝায় যাদের ইনকাম হচ্ছে 200K প্লাস, অর্থাৎ $2 লাখ বেশি, যারা মানে একেবারে আপওয়ার্কের একেবারে টপ লিস্টেড। হ্যাঁ, তো এই ধরনের ফ্রিল্যান্সার আপনাদেরকে হেল্প করবে পরবর্তীতে আপনাদেরকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করার জন্য। তো এটা আমাদের আছে। তো সেই ক্ষেত্রে এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটিস, সাথে তো কোর্স থাকছে। তো আপনার একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজেকে গ্রো করতে পারবেন ফ্রেন্ডলি ওয়েতে। তো এখন আপনাদের কাছ থেকে আমাদের যেটা এক্সপেকটেশন এটা আমরা তুলে ধরলাম। তো বাকি হচ্ছে, সরি, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আপনারা যারাই নেবেন 2,000 টাকা রেজিস্ট্রেশন ফি বাই 10 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বরের মধ্যে আপনাদেরকে এটা কনফার্ম করতে হবে। দেন রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আপনারা যদি বিফোর ক্লাস পে করেন 9,000, এবং হচ্ছে আপনারা যদি 3 সেপ্টেম্বর যেটা আমাদের সরি এটা চলে গেছিল, এটা হবে 10 সেপ্টেম্বর। তো 10 সেপ্টেম্বর আপনারা 2 মাসের ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি নিয়ে 10,500। আর বিফোর আপনারা যদি ফুললি পেমেন্ট করেন 9,000, যেটা আপনারা তাও 2 ভাগে দিতে পারবেন, 2,000 এখন এবং ক্লাস শুরুর আগে আপনারা বাকি 7,000 ক্লিয়ার। সো এই 2টা ইনস্টলমেন্টে আপনাদের মানে আমি মনে করি রিজনেবল হবে, এবং খুবই রিজনেবল করা যায়। 5 মান্থস আপনারা মাথায় রেখে, এটা 20,000 এর নিচে আসলে কেউ অফার করবে না। আর 3টা সফটওয়্যার কেউ একসাথে দেখায় না। পাওয়ার বিএটা এটা এডিশনাল আপনাদেরকে দেখানো হতেছে, পাওয়ার বিএটা কিন্তু টোটালি এডিশনাল। এতে করে আপনার যেটা সুবিধা হবে, আপনি বোথ এনভায়রনমেন্টে কাজ করতে পারবেন আর কি। যেটা পাইথন দিয়েও কিন্তু অ্যানালাইসিস করা যায়, ভিজুয়ালাইজেশন করা যায়, যেটা কিছু দেখানো হবে, সাথে পাওয়ার বিএটা কিন্তু এডিশনাল বোনাস। তো আমি এই বিষয়ে আপনাদের যারা ফর্ম ফিল আপ, কাইন্ডলি ফর্ম ফিল আপটা করেন। ভালো একটা অপরচুনিটি। ডিটেইলে ডাটা সায়েন্স শেখা বাংলাদেশের প্ল্যাটফর্ম খুবই কম, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা জানবেন। তো আমি যাদের সত্যিকার অর্থে আর ডেটা সায়েন্সের উপকারিতা যেটা, এটা কিন্তু শুধু বাংলা, অঙ্ক, ইংলিশ থেকে শুরু করে যে যেই প্ল্যাটফর্মে আছেন না কেন, যে যেই পেশায় আছেন না কেন, সব জায়গায় কিন্তু এই ডেটা সায়েন্সের ইউজ আছে। সো আপনি কিন্তু শুধু ডেটা সায়েন্স আলাদা একটা বিষয় না, আপনার ফিল্ডে আপনি গ্রো করার জন্য ডেটা সায়েন্সকে কাজে লাগাতে পারবেন, এবং ডেটা সায়েন্স কাজে লাগে আপনি আপনার ফিল্ডে কিন্তু সুপারস্টার হতে পারবেন। মেসেজটা কিন্তু এরকম যে ডেটা সায়েন্স ফর অল। আপনি যদি বাংলায় হন, স্যার হয়তো একটা ডেমো দেখাইতে পারে। আপনি যদি বাংলাতেও যদি মানে খুব ভালো হন, এবং বাংলাতে কিভাবে আপনি ডেটা সায়েন্সটাকে কাজে লাগাবেন, যেমন ওই যে আমার কোথায় কাজে লাগে এই জিনিসগুলো, অর্থাৎ আপনি যেই ফিল্ডে ভালো সেই ফিল্ডে ডেটা সায়েন্সটাকে প্লাস করে নেওয়া, এতে করে আপনি আপনার সুপারিয়রিটি ধরে রাখা, প্রফেশনাল সুপারিয়রিটি বলতে পারি এটা আমরা। তো যারা একটু ফর্ম ফিল আপ করতে পারতেছেন কাইন্ডলি ফর্মটা ফিল আপ করেন। আর যদি কেউ আছেন যে ফর্ম ফিল আপ করতে পারতেছেন আমাদেরকে একটু বলেন, আমরা অন্যভাবে আপনাদেরকে হেল্প করি। সবাই কি ফর্মটা পেয়েছেন, মানে চ্যাট বক্সে ফর্মটা দেখতে পেয়েছেন? 2 মিনিট আমরা সবাইকে সময় দিচ্ছি।
আমাদের আপুর সাথে যে কথা হলো, আপনি ডেটা সায়েন্স নিয়ে কাজ করতেছেন, আপু কি চলে গেছেন না আছেন? সাইমা আপুর সাথে তো কথা হলো। আচ্ছা ভাইয়া, আচ্ছা পাইথনটা কি এটার অন্তর্ভুক্ত? পাইথন কোর্স, জি জি টাইম পাইথন পাইথন কি এটার অন্তর্ভুক্ত? পাইথন, হ্যাঁ পাইথন, হ্যাঁ জি জি। আসলে আমি একটু পরে ঢুকছি তো, এটার জন্য কি ডাটা সায়েন্সের ভিতরে আপনাদের কি কি আউটলাইন গুলো আছে? এটার মধ্যে আমরা পাইথন আছে, পাইথন থাকবে, এসকিউএল থাকবে, আবার পাওয়ার বিএ ও সাথে বোনাস হিসেবে থাকবে। পাইথনের লাইব্রেরি, জি জি 5 মান্থসের কোর্স এটা, আপনার ডিটেইলে একেবারে। অনলি ফর পাইথন নাই না, অনলি ফর পাইথন। অনলি পাইথন তো আপনি পাইথন শিখে তো লাভ নাই, পাইথন শিখে তো আপনি কাজ করতে পারবেন না। আপনাকে যে কোনো পাইথন দিয়ে আইদার আপনাকে প্রবলেম সলিউশন অথবা মেশিন লার্নিং অথবা যে কোনো একটা, আপনি যদি ইন্ডিপেন্ডেন্টলি পাইথন শিখেন এটার কোনো ইউজ না, আপনি করতে পারবেন না সেই অর্থে, মানে লাভ হবে না, আপনি একটা সময় ভুলেই যাবেন। পাইথন দিয়ে আপনাকে যে কোনো একটা কিছু কাজ শিখতে হবে যেটাতে আপনি কাজে লাগাতে পারেন, আইদার মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আপনার অ্যানালাইসিস অথবা আপনার প্রবলেম সলভিং, যে কোনো একটাতে আপনাকে এটা ইউজ করতে হবে। দেন এটা হচ্ছে যে ফ্রুটফুল হবে। আমরা এটা যেটা হচ্ছে ডেটা সায়েন্স ফোকাসড, এর মধ্যে অ্যানালাইসিস পার্টটা থাকতেছে, যেটা আমরা শুধু অ্যানালাইসিস দিয়ে অনেকের ক্যারিয়ার দাঁড়ায় যাবে। আবার হচ্ছে আপনার মেশিন যেটা আপনি এআই কাজে লাগবে, বা যারা ভবিষ্যতে স্কলারশিপে বিদেশে যেতে চান একাডেমিক ভাবে স্কলারশিপের জন্য, প্রফেসর আপনারা জিজ্ঞাসা করে প্রথমে যে এই বিষয়গুলো জানা আছে কিনা। তো এই কোর্সটা কভার করলে ডেফিনেটলি আপনার স্কলারশিপের জন্য হেল্প হবে, প্রফেসরের ইন্টারভিউতে আপনার সিভিতে রিচ হবে, আপনার একাডেমিক ফিল্ডে স্কলারশিপের জন্য অনেক হেল্প হবে, আপনার সিভিটা রিচ হবে আর কি। আর আমাদের ডিটেল 40টা মডেল ডিটেলে দেখানো হয়েছে। আপনার হয়তো রেকর্ডিংটা আমি আপনাকে পাঠাই দিব, আপনি হয়তো একটু যদি সময় পান রেকর্ডিংটা একটু দেখে নেন। আচ্ছা আমি দেখব। আচ্ছা আপনারা যারা ফর্মটা চেক বক্সে রয়ে গেছে আপনারা ফিল আপ করেন, আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি যারা গ্রুপে জয়েন আছেন। আচ্ছা ভাইয়া, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা কোনো ডেমো ক্লাস দিবেন না এই পাইথনের উপরে? ডেমো সেমিনারটাই তো আমাদের আসলে ডেমো। আমরা কিন্তু পাইথন, আপনি মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না, শুধু পাইথন না কিন্তু এটা এটা মেইনলি হচ্ছে মেশিন লার্নিং ফোকাস। না বুঝছি, আচ্ছা সেটা বুঝছি, আচ্ছা আমি একটা ডেমো দেখাই, হ্যাঁ সংক্ষেপে দেখাই। ঠিক আছে, জি শিওর। আমার স্ক্রিনটা বোধহয় দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা হ্যাঁ জি আসতেছে। জি, তা আমি একটু সংক্ষেপে বলছি। আমরা জানি আমাদের যে প্রশ্নটা এসছে যে পাইথন থাকবে কিনা, আসলে মেশিন লার্নিং এআই এর ম্যাক্সিমাম বা অলমোস্ট সব কাজই পাইথন দিয়েই করা হয়। পাইথন লাইব্রেরিজ এর অভাব নেই এবং প্রত্যেকটা সেক্টরই আলাদা আলাদা পাইথন লাইব্রেরিজ আছে এবং একত্রিত করেও অনেক লাইব্রেরিজ একসঙ্গে ব্যবহার করা যায়। তো পাইথন বা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং যদি কেউ শিখতে চায়, পাইথনের বিকল্প নাই আমার দৃষ্টিতে আর কি। তো যাই হোক, আমি এখানে এইখানে আলোচনা করার জন্য এই প্রজেক্টে আমি প্রথমেই প্যান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব, এনএলটিকে, যেহেতু এটা হচ্ছে গিয়ে একটু বলে নেই, এটা হচ্ছে গিয়ে আমরা জানি কোনো প্রজেক্টে বা কোনো কাজে যখন মানুষ রিভিউ দেন, কাস্টমাররা রিভিউ দেন, এই রিভিউর ভিত্তিতে অনেক সময় আমার ইন্ডাস্ট্রিকে ডিসিশন নিতে হয়। তো এটাকে এনএলপির ভাষায় বা মেশিন লার্নিং এর ভাষায় সেন্টিমেন্ট অ্যানালাইসিস বলা হয়।
তো সেই সেন্টিমেন্ট অ্যানালাইসিস নিয়ে হচ্ছে এই প্রজেক্টটি আমার। এটা হচ্ছে বাংলা নাটকের রিভিউর উপরে ভিত্তি করে একটা সেন্টিমেন্ট অ্যানালাইসিস করা হয়েছে, যে পজিটিভ নেগেটিভ দুই ধরনের রিভিউর উপরে ভিত্তি করে এই এই প্রজেক্টটা আমি করেছি। তো প্রথমেই আমি এই লাইব্রেরিগুলো ইনপুট করে নিয়েছি, তারপরে আমি এই প্রথমে পজিটিভ যে রিভিউ সেগুলো আমি এনেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে আমি সেখানে ইডিএ করে নিয়েছি যে কিরকম ইউনিক ডাটা আছে কতগুলো, তারপরে ভ্যালুস কতগুলো রয়েছে, মানে ইডিএ অ্যানালাইসিস যেটা বলে ইডিএ অ্যানালাইসিস, সেটা আমি করে নিলাম। এবং এদেরকে একটা পজিটিভ রিভিউ, যেহেতু কমেন্টগুলো যেহেতু পজিটিভ, এখানে একটা পজিটিভ লেভেল দিয়ে নিয়েছি। এরপরে আমি নেগেটিভ রিভিউগুলো আপলোড করে ইম্পোর্ট করে নিয়েছি, এখানে নিয়ে এসেছি এবং সেগুলোকে নেগেটিভ লেভেল দিয়ে নিয়েছি। এবং দুটি ডাটা সেটকে আবার আমি কনকেট করে একটি ডাটা সেটে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে যে আমি টেক্সট লেভেল এখানে র্যান্ডমলি প্রথম 5টি দেখায় এবং শেষের 5টি, আপনারা শেষে দেখতে পাচ্ছেন নেগেটিভ, প্রথম দেখতে পাচ্ছেন পজিটিভ। মানে হচ্ছে এগুলো হচ্ছে পজিটিভ কমেন্ট, এই নিচের গুলো হচ্ছে নেগেটিভ কমেন্ট। যেহেতু এখানে 11,860টি রো রয়েছে, তো এগুলো তো সব এখানে দেখানো যাবে না, এই কারণে শেষের 5টি শুরুর 5টি দেখায়, চাইলে স্পেসিফিক ভাবেও দেখা যায়। তো যাই হোক, এখানে 8,500 পজিটিভ রয়েছে কমেন্ট আর নেগেটিভ কমেন্ট রয়েছে 3,360টি। তো যাই হোক, আমি আরো নেসেসারি যে লাইব্রেরিজ গুলো আছে সেগুলো আমি নিয়ে নিয়েছি, মডেলগুলো নিয়ে নিয়েছি, এখানে আর বিস্তারিত বলছি না। শেষের দিকে এসে আমি আপনার মডেলগুলো, এই ডেটাকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করে নেই, একটা হচ্ছে ট্রেইন আর একটা হচ্ছে টেস্ট, তার বাইরেও আরেকটা ভাগ করি আমরা, সেটা হচ্ছে ভ্যালিডেশন। তো যাই হোক, আমি এই ডেটাতে দুটি ভাগে ভাগ করে নিয়েছি, মোট একটা হচ্ছে ট্রেইন আর একটা হচ্ছে টেস্ট। আমরা প্রথমে মেশিনকে এখানে আমি 80% ডেটা নিয়েছি র্যান্ডমলি, এটা একদিক থেকে না, র্যান্ডমলি মেশিন এটা নিজে নিয়ে নেয়। তো মেশিনকে আমি 80% ডেটা দিয়েছি ট্রেইন করার জন্য, সে এখানে মেশিন শিখে নিয়েছে, এবং বাকি 20% রেখেছি আমি মেশিনকে দিয়ে টেস্ট করব যে সে কিরকম প্রেডিক্ট করছে। তো এটা আমি করে নিয়েছি, ভাগ করে মেশিনকে ট্রেন করে নিয়েছি। তারপরে হচ্ছে আপনার আমি মডেলগুলো নিয়েছি এবং মডেলগুলো আমি ফিট করে নিয়েছি। ফিট করে আমরা দেখতে পাচ্ছি, আমি দুঃখিত, আমি একটু এগুলো রান করে নিই, তাইলে আমার সবচেয়ে সুবিধা হবে, তাইলে বলতে সুবিধা হবে আমার। আমি ইনপুট করছি, আমি যত দূরে ছিলাম, যেখানে ছিলাম সেখান পর্যন্ত যাচ্ছি। তো যাই হোক, এখানে এসে আমি মাল্টিনোমিয়াল নাইভ বায়াস মডেলটা নিয়েছি, সেখানে আমাদেরকে প্রেডিক্ট দেখাচ্ছে যে 88%। তারপরে হচ্ছে প্যাসিভ অ্যাগ্রেসিভ ক্লাসিফায়ার মডেল দিচ্ছে 91%। মডেল 3 যেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন সেটা দিয়েছে 93%। আর সাপোর্ট ভেক্টর মেশিন দিয়েছে, ক্লাসিফায়ার দিয়েছে আমাদেরকে, একটু উপরে যাই, 93%। এগুলো ম্যাট্রিক্স পজিটিভ ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স, এগুলোতে আর ব্যাখ্যায় গেলাম না আমি। তো যাই হোক, আমাদের এখানে সবচেয়ে ভালো যে মডেলটি পারফর্ম করেছে সেটি হচ্ছে মডেল 4 সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার। সেইটাই আমরা ব্যবহার করে একটা ফাংশন ক্রিয়েট করেছি,
ফাংশন ডিফাইন করে নিয়েছি এবং আমরা এখানে একটি কমেন্ট লিখে দিয়েছি, একটি হৃদয়স্পর্শী গল্প, শক্তিশালী অভিনয়ের সমৃদ্ধ অসাধারণ নাটক। এই কমেন্টটা আমরা নিজেদের মতো করে দিয়ে আমরা এটাকে প্রেডিক্ট করেছি। মডেল, এটা হচ্ছে মডেল 1, আমরা মডেল 4 পেয়েছি সবচেয়ে বেস্ট মডেল, সেটা দিয়ে আমরা দেখছি প্রেডিকশন হচ্ছে পজিটিভ, এই কমেন্ট হচ্ছে পজিটিভ। তারপরে আমরা একদম ভালো, এই কমেন্টটা দিয়ে দেখেছি, এটাও পজিটিভ। একদম ফালতু নাটক, এটা নেগেটিভ প্রেডিকশন করছে। একদম নাটক না, এইটাও নেগেটিভ কমেন্ট করছে, প্রেডিক্ট করছে। তো যাই হোক, এইভাবে আমরা মেশিনকে ডেটা দিয়ে তাকে একটা নির্দিষ্ট ডেটা দিয়ে আমরা ট্রেন করি এবং তারপরে টেস্ট ডেটার উপরে তাকে বলি যে প্রেডিক্ট করো এবার। তো প্রেডিক্ট করতে গিয়ে অনেক সময় মডেল খারাপ করে 70, 60, 80। আমরা আমাদের মূলত কাজটা কি? কাজটা হচ্ছে যে আমরা এমনভাবে মডেলকে রান করাতে চাই বা মডেলে পৌঁছাতে চাই যে সবচেয়ে বেশি আমাদেরকে একুরেসি দেবে। তবে এখানে খেয়াল রাখতে হবে যেন ওভার ফিটিং হয়ে না যায়, আবার আন্ডার ফিটিং হয়ে না যায়। এটা অবশ্য ডিপ লার্নিং এ গেলে আমরা বেশি বুঝবো। তো যাই হোক, আমরা এইভাবে একটা প্রজেক্ট করে আমরা বিভিন্ন ভাবে মডেল রান করে করে দেখতে হবে। এখানে যদি কেউ প্রশ্ন করেন যে কোন মডেলটা এই ডেটায় ভালো কাজ করবে, আসলে এর স্পেসিফিক উত্তর দেওয়া কঠিন, কারণ আপনাকে আমাকে মডেল এবং মডেলের প্যারামিটার বিভিন্ন ভাবে রান করে করে আমাদেরকে আসলে সিদ্ধান্তে আসতে হবে কোন মডেলটা ভালো পারফর্ম করছে। মানে হচ্ছে কোন মডেলটায় লস মানে এরর কম দিচ্ছে এবং প্রেডিকশন বা একুরেসিটা ভালো দিচ্ছে। এখানে আমরা ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স বা পারফরমেন্স ম্যাট্রিক্সটা যখন দেখব তখন আমাদের কাছে এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে কতগুলো সে সঠিক আনসার দিচ্ছে, কতগুলো সঠিক আনসার দিচ্ছে না। তো যাই হোক, এ হচ্ছে আমার ডেমো প্রজেক্ট। যদি কোনো প্রশ্ন থাকে এ রিলেটেড। যারা প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। তো যারা একেবারে ফ্রেশার, যেমন রফিকুল ভাই রেজা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, তো তাদের জন্য বলি পুরা বিষয়টা যখন একসাথে দেখা হয় তখন অনেক সময় একটু জটিল মনে হতে পারে একেবারে ফ্রেশারদের কাছে, কিন্তু জিনিসগুলো স্টেপ বাই স্টেপ স্যার একেবারে ধীরে ধীরে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছে। এবং আপনি যখন কাজটা করতে যাবেন, যখন শুরু থেকে শুরু করবেন, ধারাবাহিকভাবে যখন আসবে তখন জিনিসটা অনেক ইজি লাগবে। সো যারা ডেটা সায়েন্স অথবা ডেটা ঢুকতে চাচ্ছেন তাদের জন্য এটা ভালো একটা অপরচুনিটি। হয়তো আপনারা এখন বুঝবেন না, কিন্তু আপনার ডেটা এটা অ্যাভয়েড করার কোনো উপায় নাই, মানে আপনার ক্যারিয়ারের যে কোনো পথে লাগবে। ইমরান ভাই কিছু বলতে চান? জি, আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার। ভাই বলেন, আপনি তো নিজেদের মানুষ, বলেন। যে না স্যার, মানে আমি জানতে চাচ্ছিলাম যে এখানে এসকিউএল টা কোথায় লাগে, মানে কিভাবে আর কি অ্যাপ্লাই হয় এসকিউএল? আচ্ছা, আমি একটু বলি। সেটা হলো যে আমরা ডেটার উপরে যখন কাজ করব, আমরা মডেল ক্রিয়েট করব বা মডেল কোন মডেলগুলো ভালো পারফর্ম করে সেটা যখন আমরা রান করার চেষ্টা করব, আমাদের ডেটা লাগবে। আর ডেটা কালেক্ট করার অনেক উপায় রয়েছে। আপনি যখন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি বা করব, তখন তাদের ডেটাটা কোথায় স্টোর হয়? আমরা সাধারণত জানি ক্লাউডে, বড় বড় কোম্পানি, কারণ সেখানে প্রচুর ব্যাকআপ দেয়া থাকে। কারণ আমরা জানি আমাদের যদি কোনো কোম্পানি চায় যে তারা একটা ডেটা সেন্টার তৈরি করে সেখানে ডেটা স্টোর করে রাখবে, তারপরে অ্যানালাইসিস করবে, এটা আসলে খুবই ব্যয়বহুল এবং খুবই কষ্টসাধ্য। যার কারণে অধিকাংশ প্রতিষ্ঠানই ক্লাউডে তাদের ডেটা রাখে, আর সেখান থেকেই ডেটাগুলো দেয়া হয় যারা ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করেন তাদেরকে দেয়া হয়। আর সেই ডেটা অ্যানালাইজ করতে গেলেই
বা ডেটাগুলো সেখান থেকে নিতে গেলে আমাদের বা নির্দিষ্ট আনসার, নির্দিষ্ট প্রশ্নের নির্দিষ্ট আনসার তাৎক্ষণিক দেওয়ার জন্য আমাদেরকে এসকিউএলটা জানা জরুরি। আমরা জানি এটা একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, মানে কোয়েরির প্রেক্ষিতে যে আনসার আসবে সে আনসার ডেটা থেকে খুঁজতে হবে, আর ডেটা থেকে যখন আমরা খুঁজবো তখন সেখানেই আমাদের এসকিউএলটা লাগবে। থ্যাংক ইউ স্যার। আর কোনো ভাই কোশ্চেন? তো আপনাদের এখানে একটা জিনিস বলে রাখি, এই কোর্সের ফি অনেক বেড়ে যাবে। এইটাই হয়তো বা ফার্স্ট টাইম আমরা এটা অনেক কমায় রাখা আছে। 5 মান্থসের কোর্স আমরা এত কমে অফার করি না। তো কোর্সের প্রাইসের ক্ষেত্রে কেউ আর রিকোয়েস্ট করেন না, আমার একজন মেসেজ পাঠাইছেন এই জন্য আমি বললাম। তো কোর্সটার প্রাইস ডেফিনেটলি বাড়বে, আপনারা সামনের সেমিনার গুলোতে হয়তো দেখতে পাবেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। ভাইয়া কোর্স প্রাইসটা আরেকবার একটু বলবেন? যে আজকের সেমিনারে যারা আছেন তাদের জন্য প্রাইসিংটা হচ্ছে ফুল পেমেন্ট হচ্ছে 9,000, আর দুইটা ইনস্টলমেন্টে হচ্ছে 10,500 টাকা। এটা কি ইনক্লুডিং রেজিস্ট্রেশন ফি? হ্যাঁ হ্যাঁ, ইনক্লুডিং রেজিস্ট্রেশন ফি। তো ইমরান ভাই, আপনি যদি আমাদের আগের কোর্সে আছেন বা ছিলেন, আপনার ওটা আমরা ডিসকাস করে নিব পরে। জি, থ্যাংক ইউ। আমি প্রাইসিংটা আবার একটু দেখাই, সবার সুবিধা হবে। স্ক্রিনশট দিয়ে আসো। আর কোশ্চেন থাকলে করেন, কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ। যদি কোশ্চেন না থাকে তাহলে তো আমরা ইয়ে করবো, মানে কি বলে সাইন আপ করে দিব। হাফিজুর রহমান ভাই, তো মনে হয় প্রাইসটা দেখতে চাইলেন, তাই না ভাই? ভিডিওটা একটু দেওয়া যাবে, রেকর্ডিংটা? ইনশাআল্লাহ আমরা ট্রাই করব। জি, এখনো সময় আছে, স্যার আছে, আপনারা চাইলে কোশ্চেন গুলো করে নিতে পারেন। আর কারো কোনো কোশ্চেন নাই? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্লিজ। জি, আমি একটু ক্লাস শিডিউলটা একটু জানতে চাচ্ছিলাম, আর পাশাপাশি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে টাকা পেমেন্টের ডেটটা কবে, লাস্ট ডেডলাইনটা জানতে চাচ্ছিলাম। লাস্ট ডেটটা? জি না, পেমেন্টের একটা হচ্ছে যে আপনি যদি ফুল পেমেন্ট করেন 10 সেপ্টেম্বর 9,000, তারপরেও কিছুটা ফ্লেক্সিবিলিটি দেওয়া যাবে, সেটা হচ্ছে 2,000 টাকা এখন, আপনি হয়তো 1 উইক টাইম নিয়ে বাকি 7 দিতে পারেন। আর যদি মনে করেন যে আমি ইনস্টলমেন্টে দিব, তাহলে হচ্ছে 2,000 এখন, এবং 2 মাসের ইনস্টলমেন্টে আপনাকে 10,500 টাকা এটা পরিশোধ করতে হবে। তবে ফার্স্ট ইনস্টলমেন্টটা হবে আপনার ক্লাস শুরুর 1 সপ্তাহের মধ্যে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু করি, সেটা হচ্ছে যে আপনার 10 তারিখ থেকে যদি ক্লাস হয়, যদি আমি 8 তারিখের দিকে যদি ফুল টাকা পে করে দিই, ওই ক্ষেত্রে কি পসিবল? আচ্ছা, মানে নাকি 2,000 টাকা রেজিস্ট্রেশন কি অক্টোবরের 8 তারিখ বলতেছেন? আচ্ছা, আপনি মানে যদি কারো মানে পার্সোনাল কথা থাকে, ওটা আপনি মানে ফর্মটা ফিল আপ করেন, আমি ফোন করবো তখন, নাহলে কথা বলে নেবো, এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। ইয়াটা একটু বললেন না, স্কেডিউলটা, ক্লাস স্কেডিউল? আচ্ছা, সেটা হচ্ছে ক্লাস হবে রাত্রি 9টায় আমাদের, ফ্রাইডে অথবা স্যাটারডে একটা দিন হবে। আর একদিন হচ্ছে মানে এটা আপনাদের সাথে যারা কোর্স এনরোল করবে তাদের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া। আরেকটা দিন হচ্ছে যে মানে ফ্রাইডে স্যাটারডে মাস্ট একটা যে কোনো একদিন। আরেকটা আবার 2টা দিনও চান সেটাও দেওয়া সম্ভব এই ক্ষেত্রে, কিন্তু 2টা কনসিকিউটিভ ডে হইলে আপনাদের জন্য সমস্যা। আরেকটা দিন এটা হচ্ছে যারা কোর্স রেজিস্ট্রেশন করবে তাদের সাথে বসে যেটা সেটেলমেন্টে ভালো হয় ওইটা করে নেওয়া হবে।
আচ্ছা, কোনো কারণে যদি ক্লাস কোনো কারণে মিস করে ফেলে কেউ, সেক্ষেত্রে কি রেকর্ডিং তো সরবরাহ করবেন? হ্যাঁ, রেকর্ডিং মাস্ট পাবেন, স্যার কাছ থেকে সাপোর্টও পাবেন, লাইফ টাইম আপনার রেকর্ডিং অ্যাক্সেস থাকবে, পরবর্তী কোর্স আবার রিপিটও করতে পারবেন, সেক্ষেত্রেও চার্জ নাই। ওকে, জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে, তাহলে যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা মনে হয় অফ করতে পারি। রাত অনেক হয়েছে, আপনারা ধৈর্য ধরে সময় দিচ্ছেন, এই জন্য অনেক অনেক থ্যাংক ইউ। কানেক্টেড থাকবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন, অনেকে হোয়াটসঅ্যাপে আছেন, গ্রুপে আছেন বা ফেসবুক পেজে, ওগুলোতে আপনারা লাইক দিয়ে সাথে থাকেন। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে ডিসকাস করা বা সব ব্যাপারেই হেল্প হয়, আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। তো আজকের মতো রাখি, ইনশাল্লাহ। গুড নাইট, আসসালামু আলাইকুম।